স্বাগত নিউজ 24 দুপুর 2টার সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদাবরের মাইন্ড এইড হাসপাতালে নির্যাতনে পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দায়ী সকলকে আইনের আওতায় আনা হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, কি ঘটেছিল তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া রাজধানীতে যেসব মাদক নিরাময় কেন্দ্র চলছে সেগুলো তালিকা করা হচ্ছে, শিগগিরই ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে তদন্তের পরে আরও যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা দোষী সাব্যস্ত হবে বলে আমরা মনে করছি, তাদের সবাইকে আইনের আওতায় এনে তাদের সুবিচারের ব্যবস্থা করা হবে। এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের থেকে নেয়নি। এই সব কিছুই তদন্তের পরেই আমরা কথা বলতে পারবো। 2,31,00,000 টাকার অবৈধ সম্পদ এবং 148 কোটি টাকা পাচারের অভিযোগে লক্ষ্মীপুরের এমপি পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন পাপুল, তার স্ত্রী, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন আক্তার। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। গত 26 ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, মামলার অভিযোগে কি বলা হয়েছে আর এই মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে কতটুকু জানতে পেরেছেন? গণমাধ্যমে খবর এসেছে যে আসলে পাপুলের শালিকাও শত শত কোটি টাকার মালিক হয়েছে। সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আফসার। আমরা জানি যে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুল, তিনি কিন্তু এরই মধ্যে কুয়েতের আটক রয়েছে এই মানব পাচার এবং বিপুল পরিমাণ যে অর্থ তিনি ওই দেশে পাচার করেছেন এবং তার যে অঢেল সম্পদের একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু অনুসন্ধানে নামে দুদক এবং সেই দুদকের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানে উঠে আসে তার অঢেল সম্পদ এবং সেই সম্পদের মধ্যে আজ দুদক একটি মামলা করে। সেই মামলায় এমপি পাপুল সহ তার স্ত্রী সেলিনা ইসলাম এবং তার শ্যালিকা জেসমিন প্রধান এবং তার মেয়ে ওয়াফা ইসলাম সহ মোট 4 জনকে মামলা করে দুদকের উপপরিচালক সালাউদ্দিন। এবং সেই অভিযোগে বলা হয়েছে যে 2,31,00,000 টাকার যে অবৈধ সম্পদ সহ তার শ্যালিকা জেসমিন প্রধানের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 148 কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। সেই পাচারের অভিযোগেই কিন্তু মূলত দুদকের উপপরিচালক সালাউদ্দিন তিনি আজ একটি মামলা করেন। সেই মামলায় বলা হয়েছে যে তিনি কিভাবে এই অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু দুদক দীর্ঘদিন যাবৎ তার যেই আটক এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছিল এরপরেই কিন্তু অনুসন্ধান করে। সেই অনুসন্ধানের মধ্যেই কিন্তু এই সমস্ত তথ্যগুলো উঠে আসে। এর পাশাপাশি তিনি আরও বিদেশে কি কি অঢেল সম্পদ গড়ে তুলেছেন এবং বিদেশে কত কোটি টাকা পাচার করেছেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনুসন্ধান করছে। এবং দুদকের যেই মামলার এজাহার, সেই এজাহারে বলা হয়েছে যে এমপি পাপুল বিদেশে আটক থাকার পরও আর বাকি যারা রয়েছেন, যে বাকি 3 জন, সেই 3 জন যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারে। এবং আমরা জানি যে অন্যান্য বিষয়গুলো তো আমরা দেখেছি যে দুদকের মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বিদেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পাপুল এবং তাদের যেই পরিবারের আর বাকি 3 সদস্য, সেই 3 সদস্যের বিরুদ্ধে কিন্তু বিদেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। এবং কিছুক্ষণ পরে আমাদের সাথে কথা বলবেন দুদকের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। পরবর্তীতে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব যে আসলে তার বিরুদ্ধে কি কি অভিযোগগুলো উঠে এসেছে এবং পরবর্তী যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পর্কে। দুদক কার্যালয় থেকে এমপি পাপুলের যেই অবৈধ সম্পদ পাচার, এই ছিল এখান থেকে আমার সর্বশেষ খবর। আফসার। আলী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
ঢাকা 18 আসনের উপনির্বাচনের কাল ভোট হচ্ছে, চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, কাল নির্বাচনের সবশেষ খবর আপনার কাছে কি আছে জানাবেন আমাদের। আফসার, ঠিক এই মুহূর্তে আমি কিন্তু আওয়ামী লীগ প্রার্থী যিনি হাবিব হাসান তার একদম কার্যালয়ে, তার যে প্রধান কার্যালয় সেই কার্যালয়ের ভেতরে অবস্থান করছি এবং যেহেতু সরাসরি সম্প্রচার আমরা প্রবেশ করেছি সেখান থেকে আমি জানাতে চাই, কিছুক্ষণ আগে হাবিব হাসান আমাদের সঙ্গে কথা বলেছিলেন অনেকটা সংবাদ সম্মেলনের মাধ্যমে। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখনও তিনি আরেকটি টেলিভিশনে কথা বলছেন। এর আগে এস এম জাহাঙ্গীর কিন্তু আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলনও করেন। এস এম জাহাঙ্গীর সেখানে অভিযোগ করেন যে বিভিন্নভাবে আওয়ামী লীগ প্রার্থী ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে এবং সেখানে আওয়ামী লীগ প্রার্থী এবং তার লোকজনের মাধ্যমে তারা ভোটারদেরকে ভয় দেখাতে চায় এবং ভোট দিতে বিরত রাখতে চায় এবং তারা বিনা ভোটে এই নির্বাচনটি সম্পন্ন করতে চায় এবং তারা জয়ী হতে চায়। এবং এই একই বক্তব্য আমরা এসে হাবিব হাসানের কাছে জানতে চাই যে আসলে বিএনপি প্রার্থী তো এই অভিযোগ করছেন। হাবিব হাসান আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যে তার দল বা এই ধরনের কোনো কাজ করবেন না এবং যদি তার দলের কোনো লোক এই ধরনের কোনো অভিযোগ আসে সেটি তাকে সুনির্দিষ্টভাবে জানাতে এবং সম্পূর্ণ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয় সেইভাবে তিনি এই ব্যবস্থা নিচ্ছেন এবং আগামীকালকের নির্বাচনে তারা সেই রকমভাবেই মাঠে নামবেন। আফসার। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে আমাদের সহকর্মী শান্ত যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন নির্বাচন নিয়ে সব শেষ সময়ে আসলে দুই দলের প্রার্থীরা কি বলছেন সে বিষয়ে বিস্তারিত। তথ্য ও অনুসন্ধান দুটোই বলছে পুলিশ বাহিনীর মাঠ পর্যায়ে কর্মরত সদস্যদের মাদক সংশ্লিষ্টতা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী ডিএমপিতে কর্মরত সহস্রাধিক পুলিশের ডোপ টেস্ট করা হয়েছে। অক্টোবর পর্যন্ত তাদের মধ্যে 50 জনের পজিটিভ পাওয়া গেছে। পুলিশ বলছে ব্যক্তির দায় সংস্থা নেবে না। এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন শুধু বিভাগীয় ব্যবস্থায় যথেষ্ট নয়, ফৌজদারি অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় আশিকুর রহমান শ্রাবণের বিশেষ প্রতিবেদন। জনগণের বন্ধু ও রক্ষক পুলিশের কিছু বিপদগামী সদস্য মাদক কারবারে জড়িয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছে। চলতি বছরের জুন মাসে মোহাম্মদপুর থেকে পুলিশের হাতেই আটক হয় এসআই আতিক। উদ্ধার হয় 11,000 পিস ইয়াবা ও নগদ 5 লাখ টাকা। তার কদিন আগে 8,000 পিস ইয়াবা সহ ঠাকুরগাঁওয়ের কোর্ট পুলিশের একজন এসআই সহযোগী সহ আটক হয়। ঢাকার অদূরে র্যাবের হাতে 18,000 পিস ইয়াবা সহ আটক হয় টঙ্গী পশ্চিম থানা পুলিশের সাবেক ওসি অপারেশন ও এসআই রাকিব। আর সবশেষ দুদিন আগে যাত্রাবাড়ি থানার এক এসআই ইয়াবা নিয়ে ধরা পড়েছে র্যাবের কাছে। এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাহিনীতে শুরু হয়েছে ডোপ টেস্ট, নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থাও। আমি আসার পরে একটা অফিসারকে আমরা সাসপেন্ড করেছি, সে একটা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল। আমি সব ইউনিটকে বলে দিয়েছি যে আমাদের র্যান্ডম স্যাম্পলিং করা হবে, কোনো ফোর্স বা অফিসার যদি মাদকের সঙ্গে জড়িত হয় ড্রপ টেস্টে ধরা পড়ে তাকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হবে। ব্যক্তির দায় কখনো আমরা সংস্থা নেইনি বা নিবও না। আপনারা জেনে থাকবেন যে যারাই এই ধরনের অপরাধ করেছে আমাদের নজরে এসেছে তাদের ব্যাপারে কিন্তু আমরা সর্বোচ্চ শাস্তি আমরা দিয়েছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন বিভাগীয় ব্যবস্থা ভালো কিন্তু যথেষ্ট নয়। তার যে অপরাধটা এটা শুধু বিভাগীয় মামলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কারণ অপরাধটা হচ্ছে ফৌজদারি অপরাধ। পুলিশের ক্ষেত্রে একটা কালচার আছে যেটাকে আমরা বলি হচ্ছে ব্লু ওয়াল অফ সাইলেন্স, মানে হচ্ছে একজন সহকর্মী যদি অপরাধ করেন অন্যরা চুপ করে থাকবেন, তারা নিষ্পাপ থাকবেন। এর কারণেই কিন্তু দুর্নীতি ব্যাপকভাবে প্রশ্রয় পায়। পজিটিভ ভাবমূর্তি রয়েছে পুলিশের, যেসব কাজে পুলিশকে আমরা সাধুবাদ জানাই, সেই সাধুবাদ জানানো বা সেই কাজগুলো কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ হয়। পুলিশের ইন্টারনাল ইনভেস্টিগেশন আরো জোরদার করা উচিত। দেরিতে হলেও পুলিশ বাহিনীর ভেতরে মাদক বিরোধী এমন শুদ্ধি অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তথ্য বলছে রাজধানীর মাদক প্রবণ এলাকাগুলোতে আগে কাজ করেছেন কিংবা বর্তমানে কর্মরত আছেন এমন পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি বাড়তি নজরদারি রাখা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ হয়তোবা আপাতত পুলিশ বাহিনীর মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার প্রবণতা অনেক ক্ষেত্রেই কমিয়ে আনবে। তবে দীর্ঘমেয়াদে সফলতা পেতে হলে প্রয়োজন পুলিশ বাহিনীর আধুনিকায়ন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।
আগামী মার্চ এপ্রিল থেকে হতে পারে দেশব্যাপী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। এবারও ধাপে ধাপে এই ভোট করার চিন্তা করছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির প্রথম দিকে ইসি এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। দলীয় প্রতীকে ব্যালট পেপারের পাশাপাশি সক্ষমতা অনুযায়ী ইউপিগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে করার পরিকল্পনা রয়েছে কমিশনের। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। বর্তমানে দেশে ৪,৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে ৬ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে শেষ হয় ওই বছরের ৪ জুন। আইন অনুযায়ী কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশনের নির্বাচন শাখা জানিয়েছে ২১ মার্চের মধ্যে ৭৫২ ইউপি, ৩০ মার্চের মধ্যে ৭১০, ২২ এপ্রিলের মধ্যে ৭১১, ৬ মের মধ্যে ৭২৮, ২৭ মের মধ্যে ৭১৪ এবং ৩ জুনের মধ্যে ৬৬০টি ইউপির মেয়াদ শেষ হবে। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় পরিধির ইউপি পরিষদ নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির শুরুর দিকে যার তফসিল ঘোষণা হতে পারে। যখন যে ইউপির মেয়াদ শেষ হবে তখন সেই ইউপিতে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বছর জুড়ে চলবে এই নির্বাচন। ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা ওই ধাপে ধাপেই ডিউ হওয়ার যে আইনানুগ সময়সীমাটা আছে সেই সময়সীমাকে বিবেচনায় রেখে তফসিল ঘোষণা করা হবে। যে নির্বাচন অনুষ্ঠান করার যে শাখা, যে অনুবিভাগটা এটা দেখে, তাকে বলা হয়েছে তথ্য উপাত্ত। ইউপি নির্বাচনে যেগুলো ডিউ হচ্ছে তার তথ্য উপাত্ত কমিশনে সরবরাহ করার জন্য। ইউপি নির্বাচনের আগে এ বছরের ডিসেম্বরের শেষে দেশের পৌরসভা নির্বাচন অনুষ্ঠানেরও প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে পৌরসভার মতো ইউপি নির্বাচনেও ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে। ইউপি নির্বাচনগুলো আমরা ইভিএমের মাধ্যমে করার চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে ইভিএম এর আওতায় নিয়ে আসা। সেটার উপর নির্ভর করছে যে জাস্ট কতগুলো নির্বাচন আমি এট এ টাইম ইভিএমের মাধ্যমে করতে পারবো। গতবারের মতো আসন্ন ইউপি নির্বাচন হবে দলীয় প্রতীকে, যেখানে চেয়ারম্যান বা মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। হাসান পারভেজ, নিউজ 24। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। দর্শক, এই মুহূর্তে সাংসদ পাপুলের মামলার বিষয়ে দুদক কমিশনের কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিষয়গুলো এখন আমাদের কাছে নাই, তবে মানি লন্ডারিং হলে বিদেশেও হতে পারে, সেগুলো আমাদের বিবেচ্য বিষয়। সেটা আমার মনে হয় যে মূলত মামলা করার পরেও তো আমাদের কাজ চলবে, তখন আমরা এটা পেয়ে যাবো আশা করি। ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে প্রশ্নটা উনি করছেন আর একটু ক্লিয়ার করার জন্য স্যার। হ্যাঁ, দুর্নীতি কমিশনে এমপি রতনকে জিজ্ঞাসাবাদ করছেন সহ ক্যাসিনো কেলেঙ্কারিতে আরো বেশ কয়েকজনের নাম আসছে। এমপি রানিং এমপি, আপনারা একটা ইতিহাস সৃষ্টি করছেন। আজকে বাংলাদেশের দুর্নীতি কমিশন প্রথম একসঙ্গে দুজন এমপির বিরুদ্ধে মামলা করছে। স্যার, বাকিদের ব্যাপারে আপনাদের কার্যক্রম কতদূর আগানো? কারণ অনেকদিন আপনারা করতেছেন। এমপি রতনকে বেশ কিছুদিন আগে ডাকছেন সহ এরকম বেশ কয়েকজন এমপি রয়েছেন তাদের বিরুদ্ধে আপনাদের চলমান হচ্ছে। তাদের ব্যাপারে কোনো আপডেট আছে কিনা স্যার? আপডেট এই যে আমরা কোনো কাজে থেমে নাই, এবং আমরা আপনাদের যেমন প্রত্যাশা ওইভাবে আমরা চেষ্টা করি যে মানুষের প্রত্যাশা পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি। যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না। সেক্ষেত্রে কি স্যার খুব শীঘ্রই কি আরো দুজনের বিরুদ্ধে মামলা করতে পারে এরকম কোনো? শীঘ্র বলা যেতে পারে, কিন্তু টাইম বলা যাবে না। দলীয় বিবেচনায় কোনো বিষয় আছে কিনা, আসবে কিনা? আমাদের কাছে কোনো দল নেই। দল মত ব্যক্তির ঊর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে সেইভাবেই নির্দেশ করে এবং আমরা সেইটাই অনুসরণ করি। পাপুল সহ যে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা কোর্ট বিবেচনা করবে, এটা আমাদের কিছু বলা নেই। এটা তো আপনারা জানেন যে আগেও এরকম হয়েছে, 10 বছর জেল হতে পারে, কত কি হতে পারে। আমরা এতক্ষণ দুদকে যুক্ত ছিলাম। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। সাভার বাসস্ট্যান্ড এলাকায় 6 তলা একটি ভবন অপর এক ভবনের উপর হেলে পড়েছে। ভবনটি আজ পরিদর্শনে যাচ্ছে বুয়েটের তদন্ত দল। পৌর মেয়র আব্দুল গনি জানান, কয়েকদিন ধরে ভবনটি হেলে পড়ে, তবে ভবনে ফাটল দেখা দেয়ায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ভবনে থাকা সকলকে নিরাপদে সরিয়ে নেয়। ভবনটিতে প্রায় অর্ধ শতাধিক পরিবার ছিল। প্রাথমিকভাবে ভবনটি সিলগালা করা হয়েছে। বুয়েটের প্রকৌশলীদের পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মেয়র।
সততা ও দেশপ্রেমের সাথে কাজ করে যেতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর শেষে এ কথা বলেন তিনি। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল বলেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা যুবকদের ঐক্যবদ্ধ করাই যুবলীগের মূল চ্যালেঞ্জ। এর আগে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের নেতাকর্মীরা। এরপর লেকের ধারে বৃক্ষরোপণ করেন এবং প্রতিবন্ধী ও অন্ধদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এরপর যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি সহ ১৫ই আগস্ট নিহতদের স্মরণে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে যান। যুব সমাজকে আহ্বান জানাবো যে তারা সততার সাথে, দেশপ্রেমের সাথে বঙ্গবন্ধুর কন্যার দেশ গড়ার কাজকে আরো গতি দান করবে এবং তারা দেশ গড়ার কাজে দেশপ্রেমের সাথে আত্মনিয়োগ করবে। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ফাইজারের ভ্যাকসিন ৯০% পর্যন্ত সুরক্ষা দেবে। একই দেশের মডার্নার ভ্যাকসিন মানব শরীরে নিরাপদ। দ্রুতই বাজারে আসবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক 5, সাথে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনও। এসব দাবি ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠানগুলোর, কিন্তু আসলেই কবে ভ্যাকসিন বাজারে আসবে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন অন্তরা বিশ্বাস। ২০১৯ সালের শেষে চীনের উহান শহরে শুরু হয় নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিশ্বের ২ শতাধিক দেশে। মহামারী আকার ধারণ করে কোভিড-19। সেই থেকে সবার প্রশ্ন, করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে আসবে? এই প্রশ্নের সঠিক উত্তর এখনো নেই পৃথিবীর কাছে। জুন মাস থেকেই ভ্যাকসিন আসার আভাস পাওয়া যাচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর সব মাসেই ভ্যাকসিন আসার ভবিষ্যৎবাণী শোনা গেছে, কিন্তু ভ্যাকসিন পরীক্ষার সব ধাপ সম্পন্ন হয়নি। গবেষকরা বলছেন, সঠিক উপায়ে ভ্যাকসিন তৈরি করতে লেগে যায় কয়েক বছর, কিন্তু করোনা মহামারী ঠেকাতে দ্রুততম সময়ে কোভিড-19-এর ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। এই বছর শেষে অথবা 2021-এর প্রথম মাসের মধ্যে, হয়তো 2-1 মাসের মধ্যে আমাদের ভ্যাকসিন বাজারে আসবে। ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে রয়েছে ১৭০টিরও বেশি প্রতিষ্ঠান। সর্বাধিক আলোচনায় রয়েছে 6টি ভ্যাকসিন বা টিকা। এগুলো হলো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার 2 টিকা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনিকার যৌথ উদ্যোগের টিকা। আলোচনায় আছে রাশিয়ার টিকা স্পুটনিক 5, চীনের সিনোভ্যাক এবং ভারতের বায়োটেক ইন্টারন্যাশনালের টিকাও। বাংলাদেশের গ্লোব বায়োটেকের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় রয়েছে। অক্সফোর্ড ভ্যাকসিন যেটা, ওটাই তো আমরা আনতেছি 3 কোটি টাকা দিয়ে। ডিসেম্বরে আমরা পাবো, না হলে ম্যাক্সিমাম হলো জানুয়ারিতে আমরা পাবোই। তো এখন দেখা যাচ্ছে যে ফাইজার অ্যান্ড বায়োএনটেক, যে জার্মান কোম্পানি, ওরা বানাচ্ছে, ওরা 90% প্রোটেকশন দেয়। আমাদের এটাও কাছাকাছি, কারণ আমাদের এখানে আবার 80% প্রোটেকশন দেবে। ভ্যাকসিন প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের গ্লোব বায়োটেক কিন্তু এগিয়ে আছে। তাদের এক্সপিরিয়েন্স ইজ নো লেস দেন ফাইজার অর অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চার, কিন্তু আমাদের তো সেই ফ্যাসিলিটি দিতে পারিনি। করোনা ভাইরাসের টিকা ক্রয়, বিতরণ, পরীক্ষা ও চিকিৎসা করতে উন্নয়নশীল দেশগুলোকে $1200 কোটি অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এদিকে টিকা আসলেও তা কতদিনের জন্য শরীরে কার্যকর থাকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কতদিন কাজ করবে সেটি এখনো নিশ্চিত নয়। সেই জন্য যে সময় দরকার গবেষণার, সেটি সেই 1 বছর বা 2 বছর পরে সেটা বোঝা যাবে। তাই টিকা আসার আগ পর্যন্ত মাস্ককেই প্রতিরোধের হাতিয়ার মনে করার আহ্বান বিশেষজ্ঞদের। বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয়, এমনকি তৃতীয় ঢেউও আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আগের মতোই হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের 4 বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নির্বাচনে হেরে গেলেও নিজের অবস্থানে এখনো অনড় ডোনাল্ড ট্রাম্প। আসছে 20 জানুয়ারি ক্ষমতা হস্তান্তরে বাধা দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তার শিবির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, খুব শিগগিরই দ্বিতীয় দফায় মার্কিন ক্ষমতায় ট্রাম্প প্রশাসনকে দেখবে বিশ্ব, তবে কোনো কিছুই ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করতে পারবে না বলে জোর গলায় মন্তব্য করেছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন। নিবিন আমিনের ডেস্ক রিপোর্ট। জো বাইডেনের বিজয়কে এখনও মেনে নিতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যে কোনো মূল্যে নিজ ক্ষমতা টিকিয়ে রাখতে শুরু করেছেন আইনি লড়াই। আর সেই লড়াইয়ে পরাজিত নেতার পাশে এখন দাঁড়িয়েছেন অনেক রিপাবলিকান নেতাও। নির্বাচনে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার শতভাগ অধিকার ট্রাম্পের রয়েছে বলে জানিয়েছেন সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাকনেল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মুখেও শোনা গেছে আত্মবিশ্বাসের সুর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রত্যেকটি বৈধ ভোট গণনা করবেন তারা, আর আবারও দ্বিতীয় দফায় ফিরে আসবে ট্রাম্প প্রশাসন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফোন কল পাচ্ছি আমি। সবাই দেখেছে আমাদের নির্বাচন, আর তারা এটাও বুঝতে পেরেছেন যে আমরা বৈধ প্রক্রিয়াতেই অগ্রসর হচ্ছি। তবে নির্বাচনে ট্রাম্পের পরাজয়কে অস্বীকার করার বিষয়টি বিব্রতকর বলে মন্তব্য করেছেন বাইডেন। জোরালো গলায় তিনি জানান, কোনো শক্তি বাধা দিতে পারবে না 20 জানুয়ারির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায়। খোলামেলাভাবেই বলছি, আইনি ব্যবস্থা গ্রহণের কোনো প্রয়োজন দেখছি না আমি। যেমনটা পম্পেও দাবি করেছেন, তেমন কোনো কারচুপি বা ভোট জালিয়াতির কোনো প্রমাণই নির্বাচনে পাওয়া যায়নি। এদিকে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা মার্কিনীদের জাতীয় সুরক্ষা এবং জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। এই বিষয়টিকে মার্কিনীদের গুরুত্বের সাথে দেখা উচিত বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। নিবির আমিন, নিউজ 24। ভারতের বিহারে আবারও সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট। নীতিশের দলকেও পেছনে ফেলল বিজেপি। 243 আসনের বিহার বিধানসভায় সরকার গড়তে 122 জন বিধায়ক দরকার। 125টি আসনে এগিয়ে রয়েছে শাসক জোট। এনডিএতে জেডিইউকে পেছনে ফেলে বড় শরিক হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। বস্তুত দলভিত্তিক ফলের নিরিখে 3 নম্বরে চলে গিয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল। এনডিএ জোটের আরেক শক্তিশালী দল জেডিইউ পেয়েছে 43 আসন। 110 আসন জিতেছে লালু প্রসাদের নেতৃত্বাধীন মহাজোট। বিহারে গতবারের মতো এবারও একক বৃহত্তম দল মহাজোটের আরজেডি 75টি আসন পেয়েছে দলটি। প্রাপ্ত ভোট সংখ্যার দিক থেকেও শীর্ষে দলটি পেয়েছে 23.1% ভোট, আর কংগ্রেসের ভাগ্যে জুটেছে 19টি আসন। জয়ের খবরে উল্লাসে মেতেছে এনডিএ জোটের সমর্থকরা। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, বললেন উন্নয়নের জয়। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি। আরেকবার স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা মহামারীর কারণে কোনোভাবেই যুক্তরাজ্যের শ্রমবাজারে তৈরি হওয়া ক্ষত সারছে না। ব্রিটেনে গেল প্রান্তিকে বেকারত্ব রেকর্ড পরিমাণে বেড়েছে বলে দেশটির সর্বশেষ সরকারি পরিসংখ্যানে তথ্য উঠে এসেছে। রয়টার্স জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্রিটেনে নতুন করে কর্মহীন হয়ে পড়েছে 2,43,000 মানুষ, যা 2009 সালে মে মাসের পর সর্বোচ্চ। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশটির বেকারত্বের হার 4.8% দাঁড়িয়েছে, যা গেল 4 বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও যুক্তরাজ্যে গেল প্রান্তিকে 1,81,000 মানুষ চাকরি থেকে ছাঁটাই হয়েছেন। এটিও ব্রিটেনের জন্য নতুন রেকর্ড বলে জানিয়েছে ONS। আসন্ন দিনগুলোতে বেকারত্ব আরও বেড়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। তবে অস্থায়ী ছুটিতে থাকা কর্মীদের জন্য সরকারের সহায়তা কর্মসূচির মেয়াদ বৃদ্ধি ব্রিটিশ শ্রমবাজারে কিছুটা আশার সঞ্চার করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিষেধাজ্ঞা শেষ করে ফিরে এসেই বাজিমাত করলেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-20 কাপকে সামনে রেখে অনুষ্ঠিত ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর গড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, সংখ্যা হিসেবে যা 13.7। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সকালে সাকিব সহ বেশ কিছু ক্রিকেটার অংশ নেন বিপ টেস্টে। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য বিপ টেস্টে বেঞ্চমার্ক হিসেবে 11 নম্বর বেঁধে দিয়েছিল বিসিবি। গত 2 দিন বিপ টেস্টে 12 স্কোর তুলতে পেরেছিলেন হাতে গোনা কয়েকজন। দ্বিতীয় সর্বোচ্চ 13.6 স্কোর করেন কুমিল্লার পেসার মেহেদী হাসান। মূলত ব্যাট বল বা প্যাড নিয়ে ক্রিকেটারদের দম বিচার করাই বিপ টেস্টের কাজ। এই প্রক্রিয়ায় জানা যায় কী পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারছেন। 20 মিটারের শাটল রানিংয়ের মাধ্যমে নির্ণয় করা হয় একজন ক্রিকেটারের বিপ টেস্টের স্কোর। বঙ্গবন্ধু টি-20 কাপকে সামনে রেখে আগামীকাল অনুষ্ঠিত হবে 5 দলের প্লেয়ার্স ড্রাফট। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার।